আসসালামু আলাইকুম। ক্লাস 9-10 যারা আছেন তাদের জন্য আজকে একটা এমসিকিউ নিয়ে আলোচনা করব। এই এমসিকিউর জন্য আপনাদের খুব বেশি থিওরিটিক্যাল পার্ট না জানলেও আপনারা যে বেসিক যে কনসেপ্টটা জানেন এটা দিয়ে চাইলে ইজিলি এটা সলভ করতে পারেন। সো প্রথমে আমি যে কি করি, আমি বিভিন্ন ক্লাসে বলেন বা যে কোনো জায়গায় বলেন, আগে প্রশ্নটা আসলে কিভাবে ফিগার আউট করতে হবে সেটা আগে আমি আলোচনা করি। প্রথমে কোশ্চেনে বলে দেওয়া আছে এম ভরের একটা বস্তু। এখানে আমার একটা বস্তু যেটা হচ্ছে আমার এম ভরের, এই বস্তুকে আপনি 20 মিটার, 30 মিটার এবং 50 মিটার উচ্চতা থেকে ফেলে দিছেন। ঠিক আছে, তাহলে আপনি আগে একটা ভূমি আঁকেন। এখানে এইটা হচ্ছে আমার ভূমি। এই ভূমিতে এই ভূমির উপর বিভিন্ন পয়েন্টে আপনার এই এম ভরের বস্তুটাকে রাখেন। মনে করেন প্রথমে আপনি এই এম ভরের বস্তুটাকে এই পজিশনে রাখছেন এবং এই পজিশনটা আমি যদি ফিগার আউট করি সেটা হচ্ছে ভূমি থেকে 20 মিটার উপরে। ভূমি থেকে আমার এই পজিশন হচ্ছে 20 মিটার উপরে। ঠিক আছে, তারপরে আপনি এই এম ভরের বস্তুটাকে এই পজিশনে রাখছেন। ওকে, এই বান্দা ভূমি থেকে অ্যাকচুয়ালি 30 মিটার উপরে আছে। এই বান্দা অ্যাকচুয়ালি ভূমি থেকে আমার 30 মিটার উপরে আছে। তারপরে এই এম ভরের বস্তুটা ভূমি থেকে 40 মিটার উপরে রাখেন। এই এম ভরের বস্তুটাকে ভূমি থেকে আমি 40 মিটার উপরে রাখলাম। এই এই যে 40 মিটার উপরে। তারপরে এই এম ভরের বস্তুটাকে আমি ভূমি থেকে 50 মিটার উপরে রাখলাম। এম ভরের বস্তুটাকে আমি ভূমি থেকে এক্স্যাক্ট 50 মিটার উপরে রাখছি। এক্স্যাক্ট 50 মিটার উপরে রাখলাম। আচ্ছা, এইবার এই 20 মিটার, 30 মিটার, 40 মিটার এবং 50 মিটার এই হাইট থেকে আমার এম ভরের বস্তুটাকে আপনি কি করছেন, নিচের দিকে ফেলে দিছেন। এই হাইট থেকে আমার এম ভরের বস্তুটাকে আপনি এরকম নিচের দিকে ফেলে দিছেন। ফেলে দিলে কোন অবস্থান থেকে বস্তুর গতিশক্তি, কোন অবস্থান থেকে বস্তুর গতিশক্তি কি হবে ভাইয়া, বেশি হবে। এখন বস্তুর গতিশক্তি বলতে কি বোঝায়? কাইনেটিক এনার্জি হচ্ছে আমাদের হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই বস্তুর জন্য আমার গতিশক্তির হিসাবটা কি আসবে? এই বস্তুর জন্য গতিশক্তির হিসাবটা আসবে, আমি এখানে লিখি EK1 ইকুয়ালস টু, আচ্ছা আমি একটুখানি কালির থিকনেসটা কমাই নিই তাহলে দেখতে সুন্দর লাগবে। এই বস্তুর জন্য আমার গতিশক্তি আসবে EK1 ইকুয়ালস টু হাফ এম V1 স্কোয়ার। ঠিক আছে, এই বস্তুর জন্য গতিশক্তি আসবে আমাদের EK2 ইকুয়ালস টু হাফ এম V2 স্কোয়ার। তাহলে আপনি দেখেন যে এখানে এম এম, আমি এখানে V1 দিছি, এখানে V2 দিছি, বাট এখানে এম এম কেন দিছি, ভরটাকে কেন সেম রাখছি? কারণ এখানে বলেই দিছে আপনি এই এম ভরের বস্তুটাকে একবার 20 মিটার, একবার 30 মিটার, একবার 40 মিটার, একবার 50 মিটার উচ্চতা থেকে ফেলে দিচ্ছেন। তার মানে এটার জন্য গতিশক্তি কি আসবে? EK3 ইকুয়ালস টু হাফ এম V3 হোল স্কোয়ার। এটার জন্য গতিশক্তি কি আসবে? EK4 ইকুয়ালস টু হাফ এম V4 হোল স্কোয়ার। তার মানে এখান থেকে যদি আপনি একটা কম্প্যারিজন নিয়ে আসেন, মানে তুলনাতে আমরা অ্যাকচুয়ালি কি করি? আমি ক্লাসেও বলি যে যখন আপনার এমসিকিউর জন্য এরকম তুলনা আসবে, আপনার সেম যে প্যারামিটারগুলো, এই প্যারামিটারগুলোকে আপনার ওই ক্যালকুলেশন থেকে আপনি একটুখানি সাইড করে রাখতে পারেন। তাহলে এইখানে দেখেন আমার সেম প্যারামিটারগুলো কে কে আছে। দেখেন এই 20 মিটার থেকে যখন ফেলে দিচ্ছেন আপনার বস্তুর যে ভরটা এখানে কাজ করতেছে, 30 মিটার থেকে ফেলে দিল সেম ভরের বস্তু কাজ করতেছে, 40 মিটার থেকে ফেলে দিল আমার সেম ভরের বস্তু কাজ করতেছে, 50 মিটার থেকে ফেলে দিল আমার সেম ভরের বস্তুও কাজ করতেছে। তার মানে বস্তুর ভর এখানে অ্যাকচুয়ালি কোনো ভ্যালু অ্যাড করতেছে না। কথাটা ধরতে পারছেন? আমার এখানে বস্তুর ভর অ্যাকচুয়ালি এখানে কোনো আমার ভ্যালু অ্যাড করতেছে না। তাহলে কে ভ্যালু অ্যাড করতেছে? মোদ্দা কথা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি V1, V2, V3 এবং V4ই অ্যাকচুয়ালি ভ্যালু অ্যাড করতেছে। তার মানে এখানে আমার প্রশ্নে থাকা গতিশক্তি সূত্র কি? হাফ এম ভি স্কোয়ার ইন জেনারেল। তাহলে এখানে প্রত্যেকটা পার্টে আমার এম কিন্তু কোনো এক্সট্রা ভ্যালু অ্যাড করতেছে না। তার মানে আমার এখানে থাকা গতিশক্তি অ্যাকচুয়ালি কার উপর ডিপেন্ড করতেছে? ভি স্কোয়ারের উপর। তার মানে আমার কাইনেটিক এনার্জি টোটালি ডিপেন্ড করতেছে আমার ভি স্কোয়ারের উপর। কিন্তু এখানে দেখেন তো কোনো জায়গায় আমার ডাইরেক্টলি V1, V2, V3, V4 এর মান দেওয়া আছে? না, এখানে কিন্তু V1, V2, V3, V4 এর মান দেওয়া নাই।
তার মানে এই জিনিসটা বের করার জন্য আমাকে কি করতে হবে, এই ইন্ডিভিজুয়াল V1 V2 V3 V4 এর মানটা বের করতে হবে। সো বের করার জন্য আমি কি প্রসেস নিতে পারি? সো দেখেন, আমি যখন 20 মিটার উচ্চতা থেকে বস্তুটাকে ফেলে দিচ্ছিলাম, বস্তুটা কীরকম ছিল দেখেন। এইটা আমার মনে করেন ভূমি, এটা হচ্ছে আমার 20 মিটার হাইট। এই হাইট থেকে যখন আমি বস্তুটাকে ছেড়ে দিচ্ছি, আমার আদিবেগ কী ছিল বলেন তো? 0। তার মানে এটার জন্য আমার আদিবেগ কত আসতেছে? এইটার জন্য আমার আদিবেগ আসতেছে 0। আমি যখন 30 মিটার হাইট থেকে ফেলে দিচ্ছি, এই যে 30 মিটার হাইট থেকে এভাবে করে যখন ছেড়ে দিচ্ছিলাম, আমার আদিবেগটা কত ছিল? এটার জন্য আমার আদিবেগ 0 ছিল। এটার জন্য তাহলে কি আসবে? সেম অ্যাজ আদিবেগ 0। এটার জন্য কি আসবে? সেম অ্যাজ আদিবেগ আমার 0। যদি আদিবেগ 0 হয়ে থাকে তাহলে দেখেন তো, আমি ধরলাম যে আদিবেগ যদি 0 হয় তাহলে বস্তু অ্যাকচুয়ালি 20 মিটার দূরত্ব অতিক্রম করছে বা হাইট কভার করছে। তার মানে এখান থেকে সূত্র ইউজ করতে পারি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই সূত্রটা। এখান থেকে তাহলে কি আসবে? ভি স্কোয়ারের মান, ই স্কোয়ারের মান তো 0, তার মানে 2gs, বা এস এর জায়গায় অনেকে এইচও বসাইতে পারে, এখানে এইচও বসাইতে পারে। ঠিক আছে, এখানে ত্বরণ অ্যাকচুয়ালি আমি কেন অভিকর্ষজ ত্বরণ কাজ করছি বা অভিকর্ষজ ত্বরণ লিখছি, মেন রিজনটা হচ্ছে আপনি যখন 20 মিটার হাইট থেকে ফেলে দিচ্ছেন, পৃথিবী কি ওকে তার সেন্টার পয়েন্টের দিকে টানতেছে। এই বস্তুটাকে পৃথিবী তার ওজন বল দিয়ে সেন্টারের দিকে আকর্ষণ করতেছে। সেন্টারের দিকে যখন আকর্ষণ করতেছে, সেখানে অ্যাকচুয়ালি আমার ত্বরণ আকারে অভিকর্ষজ ত্বরণ কাজ করে। সিম্পল, এই জিনিসটা মাথায় রাখেন। আচ্ছা, এটা যদি মাথায় রাখেন তাহলে দেখেন, এটার জন্য এই আমার এম ভরে বস্তু যখন 20 মিটার হাইটে ছিল, তখন আমার অভিকর্ষজ ত্বরণের মান কত ছিল? জি এর মান ছিল আমার 9.8। যখন 30 মিটার হাইট থেকে ফেলে দিচ্ছেন, তখন আমার জি এর মান কত? 9.8। যখন আপনি 40 মিটার হাইট থেকে ফেলে দিচ্ছেন, তখন আমার জি এর মান কত? 9.8। যখন আপনি 50 মিটার হাইট থেকে ফেলে দিচ্ছেন, তখন আপনার জি এর মান কত? 9.8। তার মানে চারটা ডিফারেন্ট হাইটের জন্য আমার জি এর মান কি আসতেছে? সেম আসতেছে। চারটা ডিফারেন্ট হাইটের জন্য জি এর মান কি আসতেছে? সেম আসতেছে। তাহলে এখানে থাকা ভি স্কোয়ার অ্যাকচুয়ালি কার উপর ডিপেন্ড করতেছে? দুইটা প্যারামিটার আছে, একটা জি আর একটা হচ্ছে এইচ। বুঝতে পারছেন? একটা হচ্ছে জি, একটা এইচ। চারটা ডিফারেন্ট হাইটের জন্য জি এর মান তো আমার সেম। তার মানে ভি স্কোয়ারটা অ্যাকচুয়ালি কোন প্যারামিটারের উপর ডিপেন্ড করতেছে? কোন প্যারামিটারটা বা কোন প্যারামিটারের ডিফারেন্স, পার্থক্য আমার ভি স্কোয়ারে অ্যাড হচ্ছে? এটা অ্যাকচুয়ালি অ্যাড হচ্ছে কে বলেন তো? এই এইচ, হাইট। তার মানে ভি স্কোয়ার প্রপোর্শনাল এইচ। বুঝতে পারছেন? তার মানে এই ভি স্কোয়ারটার মধ্যে আপনি যদি হাইটের ডিফারেন্স নিয়ে আসেন, তাহলে এই ভি স্কোয়ারের মানটা চেঞ্জ হইতে পারে। ঠিক আছে, কারণ জি এর মান তো সবার জন্যই সেম। তার মানে এক্সট্রা ভ্যালু অ্যাড করতেছে আমাদের হাইট। তার মানে এইখানে দেখেন যে আমি ই কে পাইছিলাম ভি স্কোয়ার, দেন আমি দেখলাম ভি স্কোয়ারটা আমার আবার হাইটের উপর ডিপেন্ড করতেছে, তার মানে ই কে প্রপোর্শনাল এইচ। তার মানে আপনি দেখেন, আমার হাইটের মান যত বাড়বে আমার গতিশক্তিও তত বাড়বে। তার মানে এখানে আমার হাইট কে কে আছে? 30, 20, 40, 50। সবচেয়ে বেশি হাইট কে আছে? সবচেয়ে বেশি হাইট আছে আমার 50। তার মানে এই 50-এ যেহেতু সবচেয়ে বেশি হাইট, তার মানে এইচ ম্যাক্স। তাহলে এই এইচ ম্যাক্সের জন্য আমার বিভব শক্তিও এখানে ম্যাক্সিমাম কাজ করবে। আর এখানে সব থেকে মিনিমাম হাইট কে আছে? 20। তার মানে এখানে আছে আমাদের এইচ মিনিমাম। এই এইচ মিনিমামের জন্য আমার গতিশক্তি কত কাজ করবে? গতিশক্তি এটার জন্য আমার মিনিমাম কাজ করবে। তার মানে এইটা যে বোর্ডের একটা এমসিকিউ, এই বোর্ডের এমসিকিউ ছিল কি, এখানে বস্তুর গতিশক্তি বেশি হবে কোন অবস্থান থেকে? অর্থাৎ 50 মিটার হাইট থেকে যখন আমার বস্তুটা পড়তেছে, ওই মোমেন্টে আমার গতিশক্তির মান সর্বাধিক হবে। ধরতে পারছেন? তার মানে এই ম্যাথটা যদি ভালো মতো বুঝতে চান, তাহলে আপনাকে কি কনসেপ্ট জানা লাগবে? প্রথম কোর কনসেপ্টটা হচ্ছে আপনাদের চ্যাপ্টার 4-এর যে কাজ শক্তি ক্ষমতা আছে, এই কাজ শক্তি ক্ষমতার আপনার গতিশক্তির কনসেপ্টটা ভালো মতো জানা লাগবে। এবার আপনি ডিটারমাইন করতে পারেন যে ভাইয়া এটা যদি গতিশক্তি না আকারে বিভব শক্তি আকারে যদি প্রকাশ করা যায়, তাহলে কিভাবে হবে? চাইলে আপনি এটা বিভব শক্তি কনসেপ্ট দিয়েও ভালো মতো প্রকাশ করতে পারবেন চাইলে। কারণ আমি এখানে যেহেতু V1 V2 V3 V4 এটার মান যেহেতু বের করতে চাচ্ছি, সো এখানে এই কারণে আমি বিভব শক্তির কনসেপ্টটা নিয়ে আসিনি।
চাইলে আবার যে কেউ চাইলে এখানে বিভব শক্তি কনসেপ্ট মানে আপনার শক্তি রূপান্তর, এই হাইটে যখন বস্তুটা স্টেবল অবস্থায় ছিল এখানে বিভব শক্তি কাজ করতেছে, সে যখন ভূমি স্পর্শ করা ঠিক আগ মোমেন্টে থাকবে তখন আমার টোটাল যে পটেনশিয়াল এনার্জি কনভার্ট হবে কাইনেটিক এনার্জি অর্থাৎ গতিশক্তিতে। এইটা দিয়েও চাইলে আপনি কনভার্ট করতে পারবেন। বুঝা গেছে? সো আশা করি এই ম্যাথটা দিন নেক্সট টাইম আপনাদের কোনো সমস্যা হবে না। এবং এই ম্যাথটা ভালো মতো বোঝার জন্য আপনার কী কী জিনিস ভালো মতো বোঝা লাগবে, একটা হচ্ছে আমাদের পটেনশিয়াল এনার্জি আর একটা হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি। এই দুইটা যদি ভালো মতো কনসেপ্ট বুঝে এই ম্যাথ ইজিলি কোনো ক্যালকুলেশন ছাড়াই আপনি বুঝতে পারবেন। সো আশা করি নেক্সট টাইম এটা নিয়ে সমস্যা হচ্ছে না এবং আপনারা এটা ইজিলি সলভ করতে পারবেন। সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।